পিলখানার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এবার ফেঁসে যাচ্ছে সোহেল তাজ, জয়, তাপস, নানক সহ আওয়ামী সরকারের একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়সহ শেখ পরিবারের সমস্ত সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা স্টেট ডিপার্টমেন্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এই 26 তারিখে ডিনার আপনি যান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন, বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনী ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে। 2009 সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। নয়াদিল্লি তখন হাসিনার নিরাপত্তা নিয়ে নিশ্চিত ছিল এবং মঈনের নেপোলিয়ান সম উচ্চাবিলাস নিয়ে অনিশ্চিত ছিল। আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না, তিনি আরও লিখেছেন, ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকে তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থান গ্রহণ করেছিল। রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনী চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল, প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেননি। যাক, দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল। পিলখানায় সেদিনের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক এডিয়া জেসিও নাইক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংগঠিত করা সম্ভব ছিল না, এই সত্যটা সামনে এলো। অত্যন্ত পরিকল্পিতভাবে 25 ফেব্রুয়ারির পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। খুব চতুরতার সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংগঠিত করেছিল। যেই সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমেই সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমে কথিত মিডিয়ার বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোট চোরদের পাহারাদার। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা, বয়স 28 নম্বর 63907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদ এসে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল, সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসির উদ্দিন যান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে, আমরা জিম্মি করি আর যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক নাম্বার 71318। জিয়াউল জানায়, সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায়, তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন, অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালের 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্ট? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনা সর্বশেষ কোথায় কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ভূমিকায় বা কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিল সিপাহী মঈন, এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীব ওয়াজেদ জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানার ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তির সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এই ঘটনা যখন ঘটে তখন সোহেল তাজ ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিযোগ রয়েছে, পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও। যদিও তার পক্ষ থেকে দাবি করা হচ্ছে ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন।
কিন্তু অভিযোগ রয়েছে পিলখানা ষড়যন্ত্রের পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিলেন তিনি। দীর্ঘ 15 বছরে এসে পিলখানা ট্র্যাজেডি কিংবা বিডিআর বিদ্রোহের নতুন করে তদন্ত ও জড়িতদের বিচারের দাবি করেছেন এই ঘটনায় চাকরিচ্যুত ও কারাভোগ করা তৎকালীন বিডিআর জওয়ানরা। এখন প্রশ্ন হলো, একমাত্র হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি স্বার্থ ছিল? খুনিদের রক্ষা করাই কি তাদের উদ্দেশ্য ছিল, নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে এটা করেছিল? তারা কি রৌমারী পাদুকা সীমান্তে নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল? প্রতিষ্ঠান হিসেবে বিডিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। বিডিআর সদর দপ্তরের সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি, বিশ্ববাসীর বিবেককেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। একক কোনো ঘটনায় এত সামরিক কর্মকর্তা হত্যা এর আগে পৃথিবীর আর কোথাও ঘটেনি। সেদিনেই সেই ঘটনা শুধুই হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না, হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অপমানিত করা হয়েছিল, বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ। সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে অসম্মান ও পৈশাচিকতা দেখানো হয়েছিল, দেশের কোনো সাধারণ জওয়ানের পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব ছিল না। ভারত ভিন্ন পরিকল্পনা করে 2007 সালের জানুয়ারির 11 তারিখ সেনাপ্রধান মইনু আহমেদকে দিয়ে ক্ষমতা দখল করায়। এরপর 2008 সালে পাতানো নির্বাচন দিয়ে হাসিনাকে ক্ষমতায় বসায়। এই বিষয়ে ভারতের প্রেসিডেন্ট প্রণব তার আত্মজীবনীতে স্পষ্ট করে। ক্ষমতায় এসে হাসিনা সরকারের সাথে ষড়যন্ত্র করে তারা বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ড ঘটায়। আর এই হত্যাকাণ্ডে যার লাশ সবচেয়ে বেশি বিকৃত করা হয় তিনি হলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। কারণ এই গুলজারের গোয়েন্দা পরিকল্পনাতেই সমস্ত জঙ্গি নেতা জীবিত অ্যারেস্ট হয়। শায়ক আব্দুর রহমানের স্ত্রী রূপা হলেন আওয়ামী লীগ নেতা মির্জা আজমের বোন। এছাড়াও আমরা স্মরণ করতে পারি 2001 সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারীতে বিডিআর বিএসএফ যুদ্ধে 150 জন বিএসএফ নিহত হয়। এর আগে পাদুয়ায় নিহত হয় 15 বিএসএফ। বিডিআর সেই সময়ের ডিজি মেজর জেনারেল ALM ফজলুর রহমানের নির্দেশে যুদ্ধে অংশ নেয় বিডিআর জওয়ানরা। ওই ঘটনার পর ভারতের সেই সময়ের প্রতিরক্ষা মন্ত্রী যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান, এ ঘটনার বদলা নেওয়া হবে। এই বদলা কি সেই বদলা কিনা তাও বিশ্লেষণের দাবি রাখে। ওই ঘটনা দমনে কেন সেনাবাহিনী ডাকা হলো না, এ নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। অনেক সাবেক সমর বিশেষজ্ঞ তখন বলেছিলেন, সেনাবাহিনী সেখানে মুভ করা হলে প্রাণহানির মতো ঘটনা আরও কমানো যেত। কিন্তু সেনাবাহিনী মোতায়েন না করায় সমালোচনার মুখে পড়েছিলেন সেই সময়ের আলোচিত সেনাপ্রধান মইনু আহমেদ। সম্প্রতি তিনি বলেছেন, তখন তিনি নাকি নিজের ইচ্ছায় চাইলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তাহলে ইচ্ছাটা কার ছিল? এটাও একটা বড় প্রশ্ন হিসেবেই থেকে গেল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত ও আওয়ামী লীগ জেএমবি নিধনের প্রতিশোধ নেয়। মির্জা আজম এখানেই থেমে থাকে না। 23 ফেব্রুয়ারি 2014 সালে সেই হাফিজ মাহমুদকেও কারাগার থেকে বের করে ক্রসফায়ারের মাধ্যমে খুন করে। যে হাফিজ মাহমুদের মাধ্যমে গ্রেফতার হয়েছিল শায়ক আব্দুর রহমান। স্বাধীনতার পর থেকে দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে, 25 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড সে পরিকল্পনারই একটি অংশ মাত্র। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে দিল্লির আর কি অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে।